নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এক্সাম 4 মিশন। কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং এখন এটা কিন্তু আমরা নিউজ চ্যানেলে বারবার দেখতে পাচ্ছি, তাই তো? তো এটা হচ্ছে আমাদের নাসার তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে এক্সাম 4 মিশন, যেটা আমরা ডিটেলসে দেখে নেবো আজকে ক্লাসের মাধ্যমে। তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই এখানে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সকলে সেখানে যুক্ত হয়ে থাকবে। যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট, যে কোনো নোটিফিকেশন বা অ্যাডমিট কার্ড রিলেটেড যে কোনো কিছু তোমরা সবার আগে সবার প্রথম সেখানে কিন্তু পেয়ে যাবে। এবং এমডিএস এর যে ডিটেল নোটিফিকেশন সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। গতকালই আমাদের কিন্তু এমডিএস এর নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এসএসসির তরফ থেকে। তো এখানে আমরা দেখে নেব এক্সাম 4 মিশন কেন এত গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই মিশন সম্পর্কে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক এবং শেয়ার করে দেবে, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখে নেব লঞ্চের তারিখ। 25 জুন 2025 ভারতীয় সময় 12টা 1 PM আমাদের এই এক্সাম মিশনটা এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল এবং এটা উৎক্ষেপণ করা হয়েছিল যে যানের মাধ্যমে। সেই যানের নাম কি? স্পেস এক্স সম্পর্কে আমরা সকলেই জানি, এলন মাস্কের। তা স্পেস এক্সের মাধ্যমে তার রকেটের নাম হচ্ছে, যেটা হচ্ছে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে সেটা কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে। ক্যাপসুল যেটা ইউজ করা হয়েছে সেই ক্যাপসুলের নাম ক্রু ড্রাগন C213। তো এটা কিন্তু আমাদের যে ক্যাপসুলের নাম সেটা কিন্তু আমাদের দেখে রাখতে হবে। এছাড়া রয়েছে উৎক্ষেপণ স্থান, এটা কোথা থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে। তো অবশ্যই এটা আমাদের মুখস্থ রাখতে হবে, কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে কিন্তু এটা উৎক্ষেপণ করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের দেখতে হবে এই যে মহাকাশ যানটা যেটা কিন্তু পাঠানো হয়েছে সেটা গন্তব্যস্থল কোথায়। তো অবশ্যই এর ডেস্টিনেশন রয়েছে ISS, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল আমাদের যে স্পেস স্টেশন রয়েছে সেখানেই কিন্তু এটা এর গন্তব্যস্থল। এবং এর পরবর্তী কোশ্চেনের হিসাবে আমরা এখানে দেখে নেব যে সময়কালটা মোটামুটি এদের কতদিন। এর সময়কাল যেটা রয়েছে 14 থেকে টোটাল 21 দিন কিন্তু এর টোটাল সময়কাল কিন্তু রয়েছে। তো আমরা দেখব এই মিশন কেন এত গুরুত্বপূর্ণ এবং আমাদের ভারতের থেকে কিন্তু এই শুভাংশু শুক্লা তিনি কিন্তু এখানে গিয়েছেন এবং তিনি কিন্তু মিশন পাইলটের কিন্তু রোল প্লে করছেন, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু এটা আমাদের ভারতীয়দের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখানে আমরা দেখে নেব এবং আমরা এখানে দেখব যে ক্রু মিশনের যে সদস্যরা ছিলেন সেই সদস্যদের মধ্যে প্রথম যিনি ছিলেন তার নাম হচ্ছে কি রয়েছে, পেগি হুইটসন। পেগি হুইটসন তিনি কিন্তু আমেরিকার এবং তার যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু এই মিশনে মিশন কমান্ডার হিসাবে কিন্তু তিনি কিন্তু রোল প্লে করছেন এই মিশনে দায়িত্বে। এছাড়া তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন নাসার একজন প্রাক্তন মহাকাশচারী, যিনি এক্সাম স্পেসে হিউম্যান স্পেস ফ্লাইটের পরিচালক। এছাড়া আমাদের ভারত থেকে, আমাদের ইন্ডিয়া থেকে রয়েছে তার নাম শুভাংশু শুক্লা, যিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের অবশ্যই কিন্তু একজন পাইলট। তাছাড়া তিনি কিন্তু এই মিশনের মিশন পাইলট। তার গুরুত্ব এখানে অনেকটাই বেশি রয়েছে, তার কারণ তিনি কিন্তু মিশন পাইলটের রোল প্লে করছেন এবং ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ছিলেন এই শুভাংশু শুক্লা এবং গগনযান মিশনের জন্য তিনি কিন্তু এখানে মহাকাশচারী। তাছাড়া ভারতের প্রথম যে মহাকাশচারী তার নাম হচ্ছে রাকেশ শর্মা এবং তার পরবর্তী দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসাবে কিন্তু শুভাংশু শুক্লা তিনি কিন্তু এই ISS অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু তিনি গিয়েছেন। তো এখানে কিন্তু পরবর্তী যার নাম রয়েছে সেটা হচ্ছে পোল্যান্ড থেকে স্লাউজ যেটা রয়েছে উজানাস্কি। তিনি কিন্তু পোল্যান্ড থেকে রয়েছেন এবং এই মিশনের মিশন বিশেষজ্ঞ রূপে তিনি কিন্তু এখানে পরিচালনা করবেন এবং তিনি কিন্তু ইউরোপীয় মহাকাশ সংস্থা অর্থাৎ ESA, ইউরোপিয়ান স্পেস এজেন্সির একজন মহাকাশচারী। এছাড়া পরবর্তী 4 নম্বরে যার নাম আমরা পাচ্ছি তার নাম হচ্ছে টিবর কাপু। তিনি কিন্তু হাঙ্গেরি থেকে এবং তিনিও কিন্তু মিশন বিশেষজ্ঞ। তিনি HUNOR প্রোগ্রামের অধীনে হাঙ্গেরির দ্বিতীয় মহাকাশচারী। তো এই সমস্ত 4 জনের নাম কিন্তু অবশ্যই আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং তারা কোন দেশ থেকে বিলং করছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে আমরা এই মিশন সম্পর্কে আমরা ডিটেলস যে আমাদের MCQ কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। প্রথমে একটু এর ওপর একটু দেখে নিই, ঠিক আছে? তো তোমাদের আগে বলে দিই, ঠিক আছে, আমি কিন্তু যেদিনকে এটা লঞ্চ করা হয়েছে ঠিক তার একদিন পর বিকেলের দিকে আমি যখন আমাদের বাড়ির ছাদ থেকে যখন দেখছিলাম তখন কিন্তু এই যে মহাকাশ যানটা অর্থাৎ এই যে আমাদের যে ISS এর যে স্পেস শিপটা যে যাচ্ছিল ওই শুভাংশু শুক্লাদের, সেটা কিন্তু আমি এটা দেখেছিলাম, ঠিক আছে? আমি ওটা বুঝতে পারিনি যে ওটা ওদেরই ছিল, ঠিক আছে? সেটা মোটামুটি তখন সন্ধ্যা হয়ে আসছিল, রাত্রির আকাশে সেটা কিন্তু দেখা যাচ্ছিল। এবং আমি যখন ওটাকে নিয়ে তখন দেখলাম যে ওই যে মিশনটা ওটা কোন জায়গার ওপর দিয়ে গিয়েছে, সেটা কিন্তু আমাদের ভারতের ওপর দিয়ে গেছে। সেম টাইমে কিন্তু আমি সার্চ করে দেখেছি, তো আমাদের ভারতের ওপর দিয়ে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে গিয়েছে এবং সেটা কিন্তু আমি পরিলক্ষিত করেছি অবশ্যই বাড়ির ছাদ থেকে। তো ভালোই লাগলো। যাই হোক,
পরের যে আমাদের যেখান থেকে দেখে নেব, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি কিন্তু 1984 সালের রাকেশ শর্মার পর মহাকাশ ভ্রমণকারী ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসাবে তিনি কিন্তু তার ইতিহাস কিন্তু তিনি রচনা করে দিলেন। এছাড়া গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতীয় বিমান বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন উচ্চ প্রশিক্ষিত পাইলট। তার কিন্তু আমি এটা বলে রাখি, তিনি কিন্তু যে আমাদের সুখোই MK-13 যে এয়ারক্রাফট রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের, সেটা থেকে শুরু করে সমস্ত ধরনের বেশিরভাগ তিনি কিন্তু এই সমস্ত যুদ্ধ জাহাজগুলো একদম তিনি কিন্তু খুব ভালোভাবে সফলপূর্বক তিনি কিন্তু এগুলোকে পরিচালনা করতেন। ঠিক আছে, এই জন্যই কিন্তু শুভাংশু শুক্লা তাকে কিন্তু এই মিশনের জন্য বাছাই করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা 1984 সালের উইং কমান্ডার রাকেশ শর্মা সোভিয়েত মিশনের যে মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় তিনি হয়েছিলেন। অর্থাৎ 1984 সালে যে মহাকাশ আমাদের যে রাকেশ শর্মা তিনি কিন্তু গিয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, সেখানে কিন্তু আমরা জানি যে রাশিয়া কিন্তু সেখানে সাহায্য করেছিল ভারতের সাথে। ঠিক আছে, তো সালটা হচ্ছে আমাদের 1984। তারপর তো দীর্ঘ 41 বছর পর এই আমাদের যেটা এক্সাম-4 মিশন আমরা দেখতে পেলাম, যেখানে কিন্তু আমাদের ভারতীয়দের থেকে এই শুভাংশু শুক্লা তিনি কিন্তু গেলেন, আর তিনি কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে এই প্রথম কোনো ভারতীয় মহাকাশচারী আবার কিন্তু মহাকাশে গেলেন, তা আবার একটি বেসরকারি আন্তর্জাতিক মিশনের মাধ্যমে। অর্থাৎ এটা কিন্তু বেসরকারি বলা হচ্ছে, তার কারণ এটা হচ্ছে এলন মাস্কের মিশন, যেটা হচ্ছে রকেট, যার নাম হচ্ছে এক্সিয়াম-4 এবং ফ্যালকন 9 রকেটে করে তিনি কিন্তু গিয়েছেন। এবং এখানে রয়েছে গগনযান মিশনের আগে এক্সিয়াম-4 মিশনে একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী পাঠানো একটি বড় প্রশিক্ষণের অভিজ্ঞতা। তার কারণ আমাদের ভারতে কিন্তু গগনযান যে মিশনটা যেটা ইসরোর প্রস্তাবিত রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু এই শুভাংশু শুক্লাই কিন্তু তার মধ্যেও কিন্তু রয়েছেন। ঠিক আছে, তো এখানে কিন্তু ভারতীয় যে মানুষ পাঠানোর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের যে মুখোমুখি হতে হবে তা বুঝতে সাহায্য করে। অর্থাৎ যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের পরবর্তীতে যে গগনযান মিশন রয়েছে, সেটার আগাম পূর্বাভাস হিসাবে কিন্তু শুভাংশু শুক্লাকে পাঠানো হয়েছে, যাতে আমাদের পরবর্তী যে গগনযান মিশন যেটা কিন্তু একদম সফলপূর্বক আমরা শেষ করতে পারি। এখানে আমাদের যেটা রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে আমরা একটু দেখে নেব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেটা হচ্ছে মানুষের দ্বারা বৃহত্তম একটা কাঠামো, যেটা কিন্তু সাল 1998 সালে এটা চালু করা হয়েছিল। ডাইরেক্ট এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে 1998 সালে এটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা কিন্তু চালু করা হয়েছে। এটি নাসা, রসকসমস যেটা কিন্তু রাশিয়ার, ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি, জাক্সা যেটা কিন্তু জাপানের রয়েছে, এছাড়া সিএসএ সহ বিভিন্ন মহাকাশ সংস্থার সহযোগিতায় তৈরি করা হয়েছে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে। এই মহাকাশ এটা এটা কিসের জন্য তৈরি করা হয়েছে? এটা কিন্তু মহাকাশচারীদের থাকার ব্যবস্থা হিসাবে কিন্তু এই স্টেশনটা কিন্তু তৈরি করা রয়েছে। এবং পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমাদের পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, যেটা ডাইরেক্ট আমাদের রাইট অ্যান্সার হবে 400 কিলোমিটার উচ্চতায় কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, আর এটা কিন্তু স্থির নয়, মহাকাশে সবকিছুই গতিশীল। সুতরাং আমাদের এই যে স্পেস স্টেশন রয়েছে এটাও কিন্তু গতিশীল। ঠিক আছে, কত কিলোমিটার প্রতি ঘন্টায় ঘুরছে সেটাও তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। প্রচণ্ড গতিবেগে কিন্তু ঘুরছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখে নেবো কিছু MCQ প্যাটার্নের কিছু কোশ্চেন যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের সকালের দিকে যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কিন্তু দিয়ে থাকি, যেখানে কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যে তোমরা ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাও। ডিটেল বলতে ওখানে কি ওপর যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট আমাদের আসবে সেই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এর জন্য কোনো টাইম ওয়েস্ট করতে হবে না তোমাদের, একদম 7 থেকে 8 মিনিটের মধ্যে টু দ্য পয়েন্ট একদম ডাইরেক্ট কোশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে। আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স যে আমাদের রয়েছে 2024-এর যেটা দেখছো এখানে সেটা হচ্ছে জিস্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে 2024-এর জিস্ট, যেটা 50টা পেজের মধ্যে রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর এখানেই কিন্তু রাখা রয়েছে। এছাড়া এর সাথে কিন্তু তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রতি মাসের টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এই টোটালটা তোমরা পেয়ে যাবে 80 টাকার মধ্যে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখান থেকেই প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়া 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা কিন্তু আমাদের মান্থ ওয়াইজ তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে নাম্বার অফ কোশ্চেন রয়েছে মোটামুটি 450-র কাছাকাছি এবং পেজ সংখ্যা তোমরা 20টার মতো পেজের মধ্যে কভার করা হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে যেটা প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত দেওয়া রয়েছে এখানে, এবং সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর বাইরে কোনো কোশ্চেন হয়তো তোমাদের আর পড়তে হবে না এসএসসি, রেলওয়ে, আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য। এই সমস্ত পিডিএফগুলো তোমরা যেটা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 যেটা তোমরা প্রতি মাসের ₹20 পে করে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে নাম্বার রয়েছে এই নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং এই নাম্বারে ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে।
এছাড়া রয়েছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য এখানে 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, যেটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই 5000 প্লাস কোশ্চেন অবশ্যই তোমাদের করে যেতে হবে যাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম রয়েছে সামনে, কারণ গ্র্যাজুয়েট লেভেলে এখান থেকে অনেক প্রশ্ন অলরেডি কিন্তু কমন চলে এসেছিল। তো যারা এখনো পর্যন্ত নামনি, এটা 99 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে, 300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। পিডিএফটা তোমরা দুটো পার্টে পাবে এবং 5000 প্লাস কোশ্চেন কিন্তু এখানে কমপ্লিট রয়েছে, ঠিক আছে। আর সামনে যাদের রেলওয়ে গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান বলো, যেখানে আমাদের সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে, সেই সমস্ত এক্সামের জন্য এখানে বায়োলজির যে প্রশ্নগুলো রেলওয়েতে আসা বিগত 10 বছরের কোশ্চেনগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রেখেছি, যেটা তোমরা 70টা পেজের মধ্যে 60 টাকার মধ্যে পেয়ে যাবে। এগুলো সবই কিন্তু রেলওয়েতে আসা কোশ্চেন পেপার। সুতরাং এখানে রয়েছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক, তোমরা কিন্তু অবশ্যই দুটো টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং দুটোই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এগুলোতে অবশ্যই ফলো রাখবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারের মাধ্যমে তোমরা যে কোনো পিডিএফ কিন্তু কিনতে পারবে এবং যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ দেখতে পারবে। এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে। আরপিএফ এসআই 2024 সম্প্রতি পেপার, যেটা তোমরা 35 রুপিসে পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিটি 2024 প্রিভিয়াস ইয়ার পেপার, যেটা তোমরা 50 রুপিসে পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন রয়েছে এমসিকিউ প্যাটার্ন, শুভাংশু শুক্লা ভারতীয় বিমান বাহিনীতে কোন পদে অধিষ্ঠিত ছিলেন? তো আমরা সকলেই জানি তিনি কিন্তু একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন ছিলেন। অপশন নাম্বার 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন আছে, এই যে এক্সাম 4 মিশন, এই মিশনের মিশন ক্যাপসুলের নাম কি? তো এখানে কিন্তু যে ক্যাপসুলের নামটা আমাদের দেখে রাখতে হবে, যেটার নাম হচ্ছে ক্রিউ ড্রাগন C213। এই যে কোডটা ডাইরেক্ট আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে। পরে কোশ্চেন, আর এটা কিন্তু অবশ্যই স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে করে, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু এখানে সেটা দেখতে পাচ্ছি কোন রকেটটি আমাদের এক্সাম 4 মিশনের জন্য উৎক্ষেপণ করা হয়েছিল, যেটা কিন্তু ফ্যালকন 9 রকেটটা কিন্তু এখানে উৎক্ষেপণ করা হয়েছিল কেনেডি স্পেস সেন্টার। কোথা থেকে? ফ্লোরিডা থেকে। এক্সামে ডাইরেক্ট আসবে, ঠিক আছে এগুলো। পরে কোশ্চেন আছে, এক্সাম 4 মিশন কখন চালু করা হয়েছে? তো কোন তারিখে এটা চালু করা হয়েছিল? আমরা জানি যে এটা কিন্তু চালু করা হয়েছিল 25 জুন 2025-এ, ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন, রাকেশ শর্মার পর টানা 41 বছর অপেক্ষার পর কিন্তু 2025-এর জুন মাসে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হলেন? তো অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে শুভাংশু শুক্লা। তিনি কিন্তু দ্বিতীয় ভারতীয় হিসাবে কিন্তু তিনি মহাকাশে গেলেন, ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন, এক্সাম 4 মিশনের মিশন কমান্ডার কে ছিলেন? তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু হবে পেগি হুইটসন। তিনি কিন্তু এই মিশনের মিশন কমান্ডার ছিলেন, অপশন নাম্বার 1। পরে কোশ্চেন আছে, এক্সাম 4 মিশনে মোট কতজন মহাকাশচারী রয়েছেন? তো এক্সাম 4 মিশনে টোটাল যে মহাকাশচারীর সংখ্যা সেটা কিন্তু 4, সেটা কিন্তু আমরা আগেই দেখে নিয়েছি ফার্স্টে। পরে কোশ্চেন আছে, এক্সাম 4 মিশনের বৈজ্ঞানিক যে উদ্দেশ্য সেটা কি ছিল, অর্থাৎ এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্যই রয়েছে কিন্তু মাইক্রোগ্র্যাভিটিতে জৈবিক যে পরীক্ষা নিরীক্ষণগুলো করা, সেটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। পরে কোশ্চেন, এক্সাম 4 মিশনের আনুমানিক সময়কাল কত? তো এটার যে আনুমানিক যে সময়কাল রয়েছে সেটা কিন্তু 14 দিন তোমরা ধরে রাখতে পারো, বা 14 থেকে 21 দিন মতো মোটামুটি এরকম টাইমের যে ডিউরেশন সেটা কিন্তু থাকবে এক্সাম 4 মিশনের জন্য। পরে কোশ্চেন আছে, শুভাংশু শুক্লা আইএসএস যে পরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য হলো কোন ভারতীয় মিশনের জন্য প্রস্তুত হওয়া? তো শুভাংশু শুক্লার যে পরবর্তী যে আমাদের ভারতীয় মিশন, তার নাম হচ্ছে গগনযান মিশন, ঠিক আছে। আমরা সকলে সেটা সম্পর্কে জানি। এক্সাম 4 মিশনের সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কতগুলো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হবে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অবশ্যই 60-র বেশি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে আইএসএস এর কত সময় লাগে? মোটামুটি 90 মিনিটের কাছাকাছি সময় লেগে যায়, ঠিক আছে। পরে কোশ্চেন আছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ কখন শুরু হয়েছিল? আমরা সকলেই জানি, দেখেছি, সেটা 1998 সালে কিন্তু এটা কিন্তু হয়েছে। পরে কোশ্চেন আছে, আইএসএস এর ফুল ফর্ম কি হয়েছে? যেটা কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা কিন্তু আমরা দেখে নিয়েছিলাম। পরে কোশ্চেন, এক্সাম 4 মিশনের যে জড়িত যে দেশগুলো ছিল তাদের নাম কি? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ইউএসএ, ইন্ডিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি। অপশন নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর গড় উচ্চতা কত? যেটা কিন্তু আমরা জানি 400 কিলোমিটার আমাদের রাইট অ্যান্সার হবে। তো আমাদের পরবর্তী কোশ্চেন আছে, একটু তাড়াহুড়ো করে বলে ফেলেছিলাম তোমাদের সকলকে একটু, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে জয় জগন্নাথ চলে এসেছিল, তো আমরা জানি আজকে রথযাত্রা রয়েছে, ঠিক আছে। তো পাড়ায় চলে এসেছিল, তার জন্য একটুখানি স্টপ করতে হয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেন রয়েছে, মহাকাশে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? তো এখানে কিন্তু মহাকাশের প্রথম যে মহাকাশচারী তার নাম হয়ে যাবে রাকেশ শর্মা, ঠিক আছে। আচ্ছা, এটা প্রথম ভারতীয়, ঠিক আছে। পরের কোশ্চেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কত সাল পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যাবে এবং তারপর প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হবে? অর্থাৎ এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটা রয়েছে আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা কিন্তু তার কার্যক্রম চালিয়ে যাবে, তারপর কত সালে সেটা কিন্তু
মানে এর কার্যক্ষমতা শেষ হয়ে যাবে এবং এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে এটাকে নিমজ্জিত করা হবে। ঠিক আছে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে এটা 2031 সাল পর্যন্ত এটা কিন্তু তার কার্যভার চালিয়ে যাবে। পরে কোশ্চেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন মহাকাশচারীর আকাশের রং কেমন দেখবে? তো এই কোশ্চেনটা তো আমাদের ডব্লিউবি কনস্টেবলেও মানে অলরেডি কিন্তু চলে এসেছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু কালোই দেখবে। ঠিক আছে, মহাকাশ থেকে যে আমাদের আকাশের রংটা সেটা কিন্তু কালোই দেখায়, বাট আমাদের এখান থেকে এটা নীল দেখাচ্ছে, তার কারণ আলোর বিচ্ছুরণের জন্য, যেমনটা ঠিক সমুদ্রের জলকে নীল দেখায়। ঠিক আছে, একই কারণ, সেম। পরে কোশ্চেন কি আছে, মহাকাশে প্রথম স্থায়ী মানুষের উপস্থিতি কোন স্টেশন থেকে শুরু হয়েছিল? অর্থাৎ এখানে কি বলতে চাইছে, মহাকাশে প্রথম যে স্থায়ী মানুষের যে উপস্থিতি সেটা কোন স্টেশন থেকে শুরু হয়েছিল? এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকেই শুরু হয়েছিল। ঠিক আছে, যেটা কত সালে প্রথম হয়েছিল, তৈরি হয়েছিল, সেটা তোমরা সকলে বলবে। ঠিক আছে, কারণ ফার্স্টে আমরা এটা বলে দিয়েছিলাম। তো যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সকলে। তো ধন্যবাদ সকলকে, অবশ্যই পরবর্তী ক্লাস নিয়ে আছি। আর সকালের যে ক্লাসটা হয় কারেন্ট অ্যাফেয়ার্সের সেটা কিন্তু কেউ বাদ দেবে না। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, তো চলো, জয় জগন্নাথ। আজকে ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।